দেশ দখল করে ফেলার মানে হচ্ছে যেমন ভারত যুদ্ধ করে হায়দ্রাবাদকে পরাস্ত করে হায়দ্রাবাদকে ৪ টুকরো করে তাদের ম্যাপের ভিতরে নিয়ে নিছে। এটাকে বলা হচ্ছে দখল করে নেওয়া। এইটা ইরানকে কেউ করতে পারেনি আজ পর্যন্ত। এটা আলেকজান্ডারও পারেনি, অন্য কেউ পারেনি। এই সক্ষমতার কারণে ইরানের ভেতরে ইরানের যে নিজস্ব ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এইটা বিশ্বের ১ নাম্বার। কারণ তাদের নিজস্ব যে সমরাস্ত্রের সক্ষমতা আছে তার চেয়েও বেশি অ্যাডভান্টেজ হচ্ছে আল্লাহ তাদেরকে যে একটা ভূপ্রকৃতি দিয়েছে। চারপাশে পাহাড়, মাঝখানে মরুভূমি। সো এইরকম একটা মানে এলাকায় বাহির থেকে কেউ এসে আক্রমণ করে তাকে পরাস্ত করা খুব ডিফিকাল্ট। তো এই এলাকায় ইরানের স্বার্থ কি? এই এলাকায় ইরানের স্বার্থ হচ্ছে ইসরায়েলকে দুর্বল করে রাখা। কেন? কারণ ইসরায়েলের মূল মিশনই হচ্ছে ইরানকে ধ্বংস করা। মানে ইরানের যদি দেয়ালে পিঠ থেকে যায় তাহলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে। আর হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা বিশ্বব্যাপী একটা বড় রকমের তেলের ক্ষেত্রে একটা মন্দা ফেলবে এবং তেলের দাম যখন বেড়ে যায় ইভেনচুয়ালি সবকিছুরই দাম বেড়ে যায়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইরান রেডিওর মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। আমাদের আজকের অতিথি আন্তর্জাতিক বিশ্লেষক, সাবেক সামরিক কর্মকর্তা, আমাদের অত্যন্ত পরিচিত মুখ জনাব ডেলিজ খান। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ শাহাদ ভাই। আসসালামু আলাইকুম। আমরা আজকের পুরো অনুষ্ঠান জুড়ে উত্তপ্ত যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সেটি নিয়ে কথা বলবো। বিশেষত আপনি জানেন যে হঠাৎ করে যে হামলা ইরানে, এটিকে কিভাবে আপনি দেখছেন? এটা হামলা সবসময় হঠাৎই হয়। মানে আক্রমণের মূল সূত্র হচ্ছে সারপ্রাইজ। হামলার বৈশিষ্ট্যই হচ্ছে এখানে সারপ্রাইজ থাকতে হবে। আদারওয়াইজ আক্রমণ অথবা হামলা সফল হয় না। আর ট্রাম্পের মধ্যস্থতায় যা হচ্ছিল এটা হচ্ছে ধোঁকাবাজি। কারণ আজ থেকে ২৫০০ বছর আগে সঞ্জু তার বিখ্যাত একটা বই নাম হচ্ছে দ্য আর্ট অফ ওয়ার, সেই আর্ট অফ ওয়ার বইয়ে একটা কথা বলে গেছেন। সেটা হচ্ছে অল ওয়ার ইজ বেসড অন ডিসেপশন। মানে আজ থেকে ২৫০০ বছর আগে উনি বলে গেছেন যে কোনো যুদ্ধ হচ্ছে ধোঁকাবাজি। ইউ ডোন্ট বিলিভ ট্রাম্প, নো ওয়ান বিলিভস ট্রাম্প। আমরা এখন শেষের ট্রাম্প দিকেও যেটা কিন্তু দেখলাম। বলছে যে আমি ইরানের সাথে আলোচনা করব, বলার ২ দিনের মাথায় ইসরায়েল অ্যাটাক করে দিচ্ছে। এক্স্যাক্টলি। এরপরে যখন ট্রাম্প বলছে আমি ১ সপ্তাহ ভেবে দেখব যে আমিও অ্যাটাক করব কিনা, কারণ ইসরায়েল বারবার ইউএসএ কে এই যুদ্ধে পার্টিসিপেট করার জন্য ইনভাইট করছিল। যখনই ট্রাম্প বলল যে আগামী ১ সপ্তাহ আমি ভেবে দেখব যে আমি আক্রমণ এরপরেই করব দেখলাম কিনা, আমার মনে হয়েছিল যে কাল পরশুর ভিতরে কিছু একটা হবে। সেটি হয়েছে। কারণ মানে একে তো হচ্ছে যুদ্ধ ধোঁকাবাজি, আর ধোঁকাবাজদের সেরা ধোঁকাবাজ হচ্ছে ট্রাম্প। ইরানের বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে গত প্রায় ৪,০০০ বছরের হিস্ট্রি যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ইরান আসলে কখনো কারো দ্বারা দখল হয় নাই। হারেনি। আবারও হারে নাই এটা ভিন্ন কথা, দখল হয় নাই এটা ভিন্ন কথা। কথা। দেশ দখল করে ফেলার মানে হচ্ছে যেমন ভারত যুদ্ধ করে হায়দ্রাবাদকে পরাস্ত করে হায়দ্রাবাদকে ৪ টুকরো করে তাদের ম্যাপের ভিতরে নিয়ে নিছে। এটাকে বলা হচ্ছে দখল করে নেওয়া। এইটা ইরানকে কেউ করতে পারেনি আজ পর্যন্ত। এটা আলেকজান্ডারও পারেনি, অন্য কেউ পারেনি। আচ্ছা, তো এই যে সক্ষমতা এটা হচ্ছে তার ভৌগোলিক সক্ষমতা। এই সক্ষমতার কারণে ইরানের ভেতরে ইরানের যে নিজস্ব ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এইটা বিশ্বের ১ নাম্বার। কারণ তাদের নিজস্ব যে সমরাস্ত্রের সক্ষমতা আছে তার চেয়েও বেশি অ্যাডভান্টেজ হচ্ছে আল্লাহ তাদেরকে যে একটা ভূপ্রকৃতি দিয়েছে। চারপাশে পাহাড়, মাঝখানে মরুভূমি। সো এইরকম একটা মানে এলাকায় বাহির থেকে কেউ এসে আক্রমণ করে তাকে পরাস্ত করা খুব ডিফিকাল্ট। সেটা হচ্ছে ইরানের মাটিতে এসে ইরানকে হারানো সম্ভব না। আবার ইরান গিয়ে ইসরায়েলের মাটিতে অথবা আমেরিকার মাটিতে গিয়ে হারাতে পারছে না। তাহলে যুদ্ধ কোথায়? যুদ্ধটা আকাশে। তখন ইরান অঙ্ক কষে যেটা দেখলো সেটা হচ্ছে যে ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার চেয়ে বেটার বিমান বানিয়ে তারপর আক্রমণ পরিচালনা করার সামর্থ্য আমার নাই। কেন এই সামর্থ্য তার নাই? কারণ ইরানের প্রায় $১২ মিলিয়ন এখনো ইউএস এর ব্যাংকে জব্দ হয়ে পড়ে আছে। অর্থনৈতিক কষ্টে আছে। কারণ হচ্ছে যে পৃথিবীর ট্রেড এন্ড কমার্স কিসে পরিচালিত হয়? ডলারে। তো আমাদের যেরকম ফরেন কারেন্সি রিজার্ভ থাকে, ইরানেরও ফরেন কারেন্সি রিজার্ভ ছিল। সেই ফরেন কারেন্সি রিজার্ভের $১২ মিলিয়ন ইউএসএ জব্দ করে রেখে দিছে। এটা ফেরত দিচ্ছে না। সুতরাং তারা কিন্তু লোকালি ট্রেড করে আস্তে, আস্তে একটু, একটু করে তাদের শক্তি গেইন করার চেষ্টা করতেছে। তাদের
তেলের উপরে, তেল বিক্রির উপরে বিভিন্ন ধরনের স্যাংশন আছে। এইসব স্যাংশনের চোখ এড়িয়ে বিভিন্নভাবে তারা এই তেল বিক্রি করে এবং সেই টাকা দিয়েই তো তাদের অর্থনীতিকে আস্তে আস্তে তারা দাঁড় করানোর চেষ্টা করে। ইরান কিন্তু এমন কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশন না যেখানে আপনি অনেক ট্যুরিস্ট পাঠাতে পারবেন। তো এই যে এতগুলো লিমিটেশন থাকার পরেও ইরান কেন ঘুরে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারছে, তার কারণ হচ্ছে তাদের যে লিডারশিপ আছে, তারা খুব চমৎকারভাবে একটা জিনিস শনাক্ত করতে পারছে, সেটা হচ্ছে নতুন বিমান প্রতিরক্ষা অথবা বিমান আক্রমণ সক্ষমতা অর্জনের চেয়ে তারা যদি মিসাইলের উপরে বেশি ইনভেস্ট করে এবং ড্রোনের উপরে বেশি ইনভেস্ট করে এবং ড্রোন এবং মিসাইল টেকনোলজিতে যদি তারা আপলিফট করে, তাহলে বিমান না পাঠায়ও তারা এই জায়গায় তাদের স্বার্থ ধরে রাখতে পারবে। তো এই এলাকায় ইরানের স্বার্থ কি? এই এলাকায় ইরানের স্বার্থ হচ্ছে ইসরায়েলকে দুর্বল করে রাখা। কেন? কারণ ইসরায়েলের মূল মিশনই হচ্ছে ইরানকে ধ্বংস করা, যে কোনো মূল্যে ধ্বংস করা। মানে এই মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামের একটা রাষ্ট্র হওয়ার কোনো প্রয়োজনই ছিল না। এই রাষ্ট্রটাকে বানানোই হয়েছে পশ্চিমা যে শক্তি আছে, তারা এই মধ্যপ্রাচ্যের আরব যে আছে তাদের ধর্ম হচ্ছে ইসলাম, তারা ইসলামকে ভয় পায়। এই ইসলাম ফোবিয়া থেকে ইসলামকে দমনের উদ্দেশ্যে তারা এই জায়গায় ইসরায়েলকে প্রতিষ্ঠিত করেছে। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নম্বর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তারা টের পেয়েছিল যে মধ্যপ্রাচ্যে যে পরিমাণ খনিজ তেলের স্টক আছে, এই স্টক তাদের কুক্ষিগত করতে হবে। এই কুক্ষিগত করতে গিয়েই কিন্তু তারা ইসরায়েলকে ওখানে প্রতিষ্ঠিত করলো। এবং আপনি ইরানের সাথে যদি আমেরিকা এবং ইসরায়েলের গন্ডগোলটা দেখেন, তাহলে কি দেখবেন? 50-এর দশকে মোসাদ্দেক নামে একজন শাসক ছিল ইরানের। তো মোসাদ্দেক যখন ক্ষমতায় আসলেন, উনি আসার আগ পর্যন্ত ইরানের তেল বিভিন্ন ব্রিটিশ এবং আমেরিকান কোম্পানি তুলে নিয়ে বিক্রি করত। এবং মজার ব্যাপার হচ্ছে তখন পর্যন্ত শুধু ইরান না, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তারা জানতোই না যে তেলের এত দাম। তারা প্রায় বিনা পয়সায় এই কোম্পানিগুলোকে বলছে তোমরা তেল তুলে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। মোসাদ্দেক আসার পর টের পেলেন যে না, এভাবে তো তেল বিক্রি করে দেওয়া যাবে না। তখন সে এই তেলকে রাষ্ট্রায়ত্ত করলেন। যখনই রাষ্ট্রায়ত্ত করলো, তখনই 56 সালে ইউএসএ সিআইএ এর মাধ্যমে ইরানে একটা কু সংগঠিত করে। এই কুয়ের নাম হচ্ছে অপারেশন অ্যাজাক্স। এখানে ইউকে এবং ইউএসএ দুজন মিলে এই কুটা করে। এই কুয়ের মাধ্যমে মোসাদ্দেককে উৎখাত করা হয়। উৎখাত করে ক্ষমতায় আনা হলো কাকে? শাহরেজা পাহলেভিকে। শাহরেজা পাহলেভি যখন ক্ষমতায় আসলেন, আসার পর ইউএসএ শাহরেজা পাহলেভিকে বললেন যে তোমাকে আমি শক্তিশালী করব। কিভাবে শক্তিশালী করব? এই প্রথম তাকে নিউক্লিয়ার স্থাপনা এবং নিউক্লিয়ার টেকনোলজি দিল। কে দিল? ইউএসএ। এই ইউএসএ কিন্তু এখন B2 দিয়ে এই টেকনোলজি ধ্বংস করতেছে। মানে এক সময় আপনাকে আমি যে বড়শি দিছিলাম, এখন আমি এসে এই বড়শি ভেঙে দিচ্ছি আপনার। দিস ইজ মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস সামটাইমস ইজ সো ফানি। তার একটা উদাহরণ হচ্ছে এইটা। আচ্ছা, তারপর কি হলো? 1979 সালে আমাদের আয়াতুল্লাহ খামেনি একটা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসলেন। আসার পরে কি হলো? ওই যে দূতাবাস সংকট। ইরানের মাটিতে ইউএসের যে দূতাবাস ছিল, সেই দূতাবাস আক্রান্ত হলো এবং সেই দূতাবাসের 52 জন থেকে মতান্তরে 55 জন যুক্তরাষ্ট্রের নাগরিককে তারা জিম্মি করলো। এবং এই জিম্মি সংকট চললো 444 দিন। 444 দিন। সো নাম্বারটা খুব চমৎকার, 444। তখন থেকেই তিক্ততা শুরু এবং তখন থেকেই ইউএসএ সব রকমের স্যাংশন দিল আর ইসরায়েল কন্টিনিউয়াস চেষ্টা করলো ইরানকে অপদস্থ করার জন্য। ইসরায়েলের সাথে ইরানের টেনশনটা কিভাবে? লক্ষ্য করেন, ইসরায়েল প্যালেস্টাইনকে যখন আস্তে আস্তে খেয়ে ফেলতেছে, তখন মিশর সুন্নিদের একটা নেতৃস্থানীয় দেশ, সেই মিশর 3টা যুদ্ধ করলো আমাদের ইসরায়েলের এগেইনস্টে। আরব ইসরায়েল ওয়ার 1, আরব ইসরায়েল ওয়ার 2, আরব ইসরায়েল 3। 3টা যুদ্ধেই জিততে জিততে যখন প্রায় জিতে যাচ্ছে, তখন ইউএসএ এসে আরবদেরকে হারায় দিচ্ছে। এখানেও মজার জিনিস লক্ষ্য করার ব্যাপার আছে। যুদ্ধটার নাম কিন্তু মুসলমান ইহুদি যুদ্ধ না। যুদ্ধটার নাম কিন্তু ইসলাম বনাম ইসরায়েল না। যুদ্ধটার নাম হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধ। মানে আরবের কয়েকটা কান্ট্রি মিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে এই 3 বার। এবং এখানে আরো মজার জিনিস, এই যুদ্ধে পাকিস্তান অংশগ্রহণ করে নাই, এই যুদ্ধে বাংলাদেশ অংশগ্রহণ করে নাই, এই যুদ্ধে ইন্দোনেশিয়া অংশগ্রহণ করে নাই। সো এটা আরবদের যুদ্ধ ছিল। আরবদের এই যুদ্ধটা ছিল ইসরায়েলের বিরুদ্ধে। বাট আপাতত আপনার প্রশ্ন যেটা ছিল যে ইরান কিভাবে ঘুরে দাঁড়ালো, ইরান ঘুরে দাঁড়িয়েছে এই মুহূর্তে 2টা কারণে। একটা হচ্ছে সে সঠিক টেকনোলজিটা অ্যাবজর্ভ করেছে, সেটা হচ্ছে মিসাইল টেকনোলজি। ঠিক আছে?
2 নম্বর যে কারণে সে ঘুরে দাঁড়াতে পেরেছে সেটা হচ্ছে তার নিজের দেশের আয়াতুল্লাহ খোমেনির আন্ডারে ইরানি শিয়া যারা আছে তারা এখন পর্যন্ত একতাবদ্ধ আছে, মেজরিটিটা একতাবদ্ধ আছে, এবং রেজিম চেঞ্জের যে মানে আইডিয়াটা ইউএসএ দিচ্ছে ওই আইডিয়াটা এখন পর্যন্ত ওখানে চালু কাজ হয় নাই, করেনি। চালু হয় নাই, কাজ করে নাই। কারণ হচ্ছে আপনি বিমান দিয়ে বোমা বর্ষণ করে রেজিম চেঞ্জ করতে পারবেন না, আজ পর্যন্ত হয় নাই কোথাও। যে কারণে মূলত এই যে যুদ্ধ, আমেরিকা এবং ইসরায়েল বারবার বলছে ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি আছে। ইরান বারবার বলছে যে আমরা পরমাণু অস্ত্র তৈরি করছি না। আমাদের নিজেদের প্রয়োজনে আমরা পরমাণু কর্মসূচি চালাচ্ছি। কিন্তু এই যে বারবার অভিযোগ করা হচ্ছে, এই অভিযোগ তুলেই ইরানকে হামলা করা হয়েছে। এটি তো নিঃসন্দেহে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ বিষয়টি নিয়ে আসলে আপনার মূল্যবান মন্তব্য জানতে চাই। এটা খুব ইন্টারেস্টিং থিং। যখন রাশিয়া অ্যাটম বোম বানানোর চেষ্টা করলো অথবা নিউক্লিয়ার বোম বানানোর চেষ্টা করলো, তখন কি ও মস্কো আক্রমণ করছে? তখন কেউ না করছে যে তুমি বানাতে পারবে না? ফ্রান্স যখন বানাইছে, ইংল্যান্ড যখন বানাইছে, তাদের কেউ না করছে? আচ্ছা বাদ দেন, ইন্ডিয়া অথবা পাকিস্তান যখন নিউক্লিয়ার ক্যাপাসিটি গেইন করলো, তাদের তো নিউক্লিয়ার ওয়েপেন আছে, তখন কি কেউ ইসলামাবাদ অথবা নয়াদিল্লিতে অ্যাটাক করছে? করে নাই। তাহলে অ্যাটাক শুধুমাত্র হচ্ছে কার উপরে? সবাই পারবে, খালি ইরান পারবে না। তো এটা একটা ইলজিক্যাল ব্যাপার না? কিন্তু কেন? ওই যে মানে পৃথিবীর যে গ্লোবাল অর্ডার, এইটাতে একটা অদ্ভুত চেঞ্জ আসছে। এই চেঞ্জের ভিতরে সবচেয়ে বিপজ্জনক যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখন আপনি মানে সগৌরবে খারাপ কাজ করতে পারেন। সব জায়গায় লক্ষ্য করেন, একটা চোর সমাজে মাথা নিচু করে চলার কথা, তাই না? তাই তো আমাদের দেশের সবচেয়ে বড় চোর যারা, যারা বছরে $16 বিলিয়ন করে দেশের বাইরে পাচার করছে চুরি করে, তারা পতাকা লাগানো গাড়িতে করে ঘোরে। আমাদের নিজের দেশে দেখতে পাচ্ছি আমরা। পৃথিবীতে এখন একটা অদ্ভুত চেঞ্জ আসছে। এটা আখেরি জামানার চেঞ্জ কিনা আমি জানি না, ১। ২ নম্বর হচ্ছে প্যালেস্টাইনে যেই স্টাইলে যে রেটে মানুষ মারা যাচ্ছে, মানুষ তো মুসলমান হোক, মানুষ তো এই স্টাইলে এবং এই রেটে মানুষ মারা যাওয়া কি গ্রহণযোগ্য? বাট হচ্ছে, এবং আমার চোখের সামনেই হচ্ছে, আমরা কেউ কিছু করতে পারতেছি না। সো এই যে আপনি জিজ্ঞেস করলেন যে কেন, ওখান থেকে এই প্রশ্নটা আসে যে ইরান তাহলে কেন একলা যুদ্ধ করতেছে ওখানে, তাই তো? এটার পেছনে কারণ হচ্ছে যে অন্যান্য যে মুসলিম রাষ্ট্র আছে, অনেকের মনে প্রশ্ন আছে যে ইসরায়েলকে হেল্প করার জন্য বিমান পাঠায় দিল ইউএসএ, আর ইরান একটা মুসলিম রাষ্ট্র, এই মুসলিম রাষ্ট্রকে হেল্প করার জন্য সৌদি আরব নেই, বিশ্বের বিশ্বের কোনো একটা দেশ পিনও পাঠাইলো না। কেন পাঠাচ্ছে না? ওকে, তার মেইন কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল তো একটা দেশ আছে, তার তো আর্মি আছে, তার পাশাপাশি ইউএস এর 50,000 সৈনিক আছে ওখানে। এটা আমাদের অনেকেই দেখলাম আমি জানে না। সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের 8টা দেশে 8টা আর মানে ইউএস আর্মির ক্যান্টনমেন্ট আছে। যে ঘাঁটিগুলো আছে। ইয়েস, এবং এই 8টা ক্যান্টনমেন্টে প্রায় 50,000 ইউএস সোলজার ওখানে ডিপ্লয়েড আছে। এই ক্যান্টনমেন্টগুলো বাদেও আশেপাশে কিন্তু নৌবহর আছে, সেসব জায়গায় লোক আছে। সবচেয়ে বেশি আমেরিকান সৈন্য আছে হচ্ছে কুয়েতে, সৌদি আরবে একটা ক্যান্টনমেন্ট আছে, কাতারে একটা ক্যান্টনমেন্ট এবং হেডকোয়ার্টার আছে যেটার উপর ইরান আলাউদ্দিন ইয়ে করলো, জর্ডানে আছে। কারণ প্রায়ই আমরা জর্ডানের রাজারে ছিলে ফেলি যে তুমি আকাশ থেকে ফেলে দিছো না, ওইখানে তো আমেরিকান একটা ক্যান্টনমেন্ট আছে, ওরা ফেলে দেয়। ঠিক আছে, ইরাকে আছে। সিরিয়াতে আছে, ইরাকে আছে, রাইট? ইউনাইটেড আরব আমিরাতের পুরা এয়ার ডিফেন্স দেয় হচ্ছে ইউএস এর একটা ক্যান্টনমেন্ট, পুরা আকাশ প্রতিরক্ষা দিচ্ছে ওরা, রাইট? তাহলে একে তো আছে হচ্ছে ইসরায়েলি আর্মি, তার সাথে 8 দেশে ভাগ করা আছে 50,000 ইউএস আর্মি, এবং তারা তো মানে খালি হাতে বসে নাই ওখানে, সব ধরনের সরঞ্জামাদি নিয়ে, আধুনিক সরঞ্জামাদি বিমান টিমান নিয়ে আছে ওরা ওই জায়গায়। এটা একটা ভয় যে কোনো একটা কান্ট্রি, মুসলিম কান্ট্রি যদি ইরানের সহায়তায় যায় তাহলে আক্রান্ত হতে পারে, এটা একটা ভয় না? দ্বিতীয় ভয় কোনটা? সেটা হচ্ছে সবাই তো তাদের ফরেন রিজার্ভ বানায় রাখছে ডলারে। ইউএসএতে এই মুহূর্তে 430 বিলিয়ন ইউএস ডলারের সমপর্যায়ের মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশের ফরেন রিজার্ভ জব্দ অবস্থায় আছে। তার ভিতরে
রাশিয়ার আছে 300 মিলিয়নের বেশি, ইরানের আছে। ইরানের আছে, আফগানিস্তানের আছে, ঠিক আছে? সো এখন সৌদি আরব যদি হেল্প করতে যায় আর সৌদি আরবের রিজার্ভটা যদি জব্দ করে দেয় ইউএসএ, তাহলে তো সৌদি আরবের লস না? মাঝখানে তো মানে আরও ভয়ঙ্কর কাজ হয়েছে। পেট্রো ডলার যে পলিটিক্সটা আছে সেটা হচ্ছে যে আপনি মধ্যপ্রাচ্যের তেল ডলার ছাড়া অন্য কোনো মুদ্রায় বিক্রি করতে পারবেন না। 2জন মাত্র রাষ্ট্রপ্রধান বলছিল যে না, আমি তেল, আমার দেশের তেল আমি যে মুদ্রায় সুবিধা হয় এই মুদ্রায় বিক্রি করব। তাদের একজন হচ্ছেন সাদ্দাম হোসেন, আরেকজন হচ্ছেন মোহাম্মদ গাদ্দাফি। 2জনই মারা গেছে কার হাতে? আমেরিকা। সো পেট্রো ডলার ইজ ডেঞ্জারাস। সো এই ধরনের বিপদ এবং ঐতিহাসিক প্রমাণের কারণে মুসলিম রাষ্ট্র যেগুলো আছে তারা আসলে ইরানের পাশে দাঁড়ানোর সাহস পায় না। এবং এই জায়গাটাতে ইরানের যে যুদ্ধ, একক যে যুদ্ধ, যে জন্য বলা হচ্ছে যে দ্য লোন ফাইটার ইন মিডল ইস্ট হচ্ছে ইরান। এটি আসলে মূল কারণ। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে আ ইরানের যে ইউরেনিয়ামের সক্ষমতা। ট্রাম্প দাবি করেছেন যে তারা বম্বিং করে ইরানের যে সক্ষমতা সেটি ধ্বংস করেছেন। অন্যদিকে নেতানিয়াহু বলেছেন যে তারা আংশিক সফলতা পেয়েছেন। অর্থাৎ ইরানের যে ইউরেনিয়ামের যেই ফ্যাক্টরি আ যে ৩ টি জায়গায় আছে তারা সেটি পুরোপুরি ধ্বংস করেছেন। ইরান তো ঐতিহাসিকভাবে আমরা জানি যে ইউরেনিয়ামের আ ইরানে খনি আছে এবং তাদের সেই সক্ষমতা আছে, তাদের অনেক বিজ্ঞানী আছে। আপনি কি মনে করেন এই যুদ্ধের কারণে ইরানের এই সক্ষমতা শেষ হয়েছে? প্রথম কথা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে নির্লজ্জতম রাষ্ট্র হচ্ছে ইসরায়েল এবং সবচেয়ে বেহায়া মানে প্রেসিডেন্ট হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। আর পৃথিবীর সবচেয়ে মিথ্যাবাদী রাষ্ট্র হচ্ছে ইউএসএ। আর পৃথিবীর সবচেয়ে 1 নাম্বার মিথ্যুক, লায়ন নাম্বার 1 হচ্ছে ট্রাম্প। ঠিক আছে? তো ওরা যেটা বলে এটা বিশ্বাস আপনি করবেনই না। ও যদি বলে তেজপাতা, আপনি কনফার্ম থাকেন এটা আম পাতা। এর বেশি কিছু না। হ্যাভিং সেইড দ্যাট, সেটি কিন্তু প্রমাণও হয়েছে। বারবার প্রমাণ হচ্ছে। ও তো লজ্জা নাই তো। মানে ওরা মানে বিশ্ব বেহায়া বলতে যেটা বোঝায় এটা হচ্ছে ওরা সামাজিক, সাংস্কৃতিক সবভাবেই তারা তাই। মানে কোনো ধরনের হায়া লজ্জা নাই এবং সবই মনে করেন যে পলিটিক্সে এবং জিও পলিটিক্সে তাদের কাছে হালাল। এখন প্রশ্ন হচ্ছে যে ইরানের সক্ষমতার ব্যাপারে আমি 2টা জায়গায় ডিফারেন্টলি দেখি। একটা হচ্ছে পারমাণবিক স্থাপনা এক জিনিস, আরেকটা হচ্ছে পারমাণবিক সক্ষমতা। ঠিক আছে? আজকে আপনার মাইক আছে, আমার মাইক আছে। এই 2টা মাইক যদি এই স্টুডিও থেকে আমি অন্য জায়গায় নিয়ে যাই, আপনি এই স্টুডিও ঘুরে করে দিলে পরেও কিন্তু আমার শো চলবে। রাইট? সো এটা হচ্ছে সক্ষমতা। আপনার মাইক, আমার মাইক, লাইটস, সফটওয়্যার এগুলো হচ্ছে সক্ষমতা। আর স্টুডিওটা হচ্ছে স্থাপনা। তো এখন যখন আপনি একটা পারমাণবিক স্থাপনা ক্রিয়েট করবেন, তখন আপনি রিডান্ডেন্সি রাখবেন না? ডেফিনিটলি। আপনার বাসায় কারেন্ট না থাকলে তো আপনি জেনারেটর রাখতেছেন। আর এত বড় একটা পারমাণবিক স্থাপনা করছে, সেটার জন্য সে মানে অল্টারনেটিভ রাখে নাই? অফকোর্স রাখছে। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে যুদ্ধটা শেষ দিকে এসে 2 পক্ষই একটু ফানি হয়ে গেছে। কিভাবে ফানি হয়ে গেছে? মানে কথিত আছে যে ইরানকে আগে থেকে ইউএসএ বলছে যে আমি ফোর্দো, তারপর ইস্পাহান আর নাতানজে আরেকবার বোম ফেলবো। তো ইরান সবকিছু সরায় নিছে। ওরা এসব আমরা করতে সেটি গেছে। দেখলামও, গণমাধ্যমে কিন্তু সেটি এসেছে। হ্যাঁ। আবার এরপরে ইরান আবার ইউএসএ কে বলছে যে তুমি যেহেতু আমাকে এটা করছো, এখন আমাকে মিসাইল মারতেই হবে। মিসাইল কই মারবো? কাতারের কাতারে মারবো আর ইরাকে মারবো। ঠিক আছে? ওরা আবার ওদের লোকজন সরায় নিছে। ওরা মানে তাদের সম্ভবত একটা বাদে বাকি কোনো ক্ষেপণাস্ত্র আসলে ল্যান্ডই করে নাই। আর যদি ল্যান্ড না করে থাকে তাহলে আসলে মানে ইরান আসলে এখানে ক্ষেপণাস্ত্র পাঠাইছে না টিনের কোটাও পাঠাইছে, এটা নিয়েও কোশ্চেন আছে। ঠিক আছে? সো হয় মাঝে, মাঝে এরকম হয়ে যায় ব্যাপারটা যে মানে প্রেস্টিজ রক্ষা করার জন্য একসময় ধরেন যে 2 পক্ষ ব্যাকডোর নেগোসিয়েশন এ বসে যায়। বাট কামিং ব্যাক টু দ্য কোশ্চেন, সেটা হচ্ছে যে ইরানের যে নিউক্লিয়ার সক্ষমতা আছে, এই সক্ষমতাটা হয়তো আরও 2-3 বছর পিছায়া গেল। আর যে পরিমাণ মানে নিউক্লিয়ার মাল মশলা ইরানের কাছে আছে এবং লাস্ট মোমেন্ট পর্যন্ত ছিল বলে রিপোর্টেড, ইভেন অ্যান্টনিও ব্লিংকেটের একটা ক্লিপ আছে যেখানে সে ক্লেইম করেছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে পর্যায়ে এখন ইরান আছে,
সে চাইলেই কাছাকাছি 1 সপ্তাহ অথবা 2 পারমাণবিক সপ্তাহের ভিতরে 8টা থেকে 10টা ওয়ারহেড ক্রিয়েট করতে পারে। তো ইরানের যদি 8টা থেকে 10টা ওয়ারহেড ক্রিয়েট করার ক্যাপাসিটি বাইডেনের আমলে ব্লিংকেট বলে থাকে, অনেক সময় তো পার হয়েছে। আপনার কি মনে হয় যে ইরান বানায় নাই এর ভেতরে? মানে 1 সপ্তাহ যেটা বানানো যাবে ওটা কেন বানাবে না? সো দেয়ার ইজ অল দ্য রিজন টু বিলিভ, এটা অনেকে কনস্পিরেসি থিওরিও বলে, অনেকেই বিলিভ করে ইরানের কাছে নিউক্লিয়ার অলরেডি আছে। আচ্ছা, সারা পৃথিবী আসলে অবাক, সেটি হচ্ছে ইরানের সক্ষমতা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র। আমরা দেখেছি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, এবং এই ক্ষেপণাস্ত্রগুলোকে ইসরায়েলে যে তাদের দীর্ঘদিনের যে অহংকার ছিল আয়রন ডোম বা অন্যান্য যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেগুলো ভেদ করে কিন্তু আমরা দেখেছি তেল আবিবে বেশ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বেশ সাফল্য পেয়েছে তাদের এই ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে আসলে আমরা জানতে চাই যে ইরান পৃথিবীর অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং আরও যে ক্ষেপণাস্ত্রগুলো তারা বানিয়েছে, আসলে এটা কিভাবে তাদের পক্ষে এটা সম্ভব হয়েছে যে এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে আসলে পশ্চিমাদেরকে মোটামুটি নাকানি চুবানি খাইয়েছে একরকম। সব দেশ তো আর শেখ হাসিনার আন্ডারে বাংলাদেশ না, বুঝেন না? বাংলাদেশে মনে করেন যে শক্তি কি? বাংলাদেশের শক্তি হচ্ছে বর্ষাকালে আমাদের দেশকে কেউ হারাইতে পারে না। কারণ বর্ষাকালে আপনি আমাদের দেশে ট্যাঙ্ক নামাতে পারবেন না। বর্ষাকালে ঝড় বৃষ্টির ভেতরে আপনি টার্গেট খুঁজে পাবেন না। বিমান বাহিনী কাজ করে না ভালো। সুতরাং আমাদের দেশের যুদ্ধ লাগলে পরে আমরা সবসময় যুদ্ধকে টেনে নিয়ে যাই কখন? বর্ষাকালে। আর বর্ষাকালে যদি একবার যদি আমরা যুদ্ধ নিয়ে যেতে পারি, তখন কিন্তু আমরা যে কোনো ইউএস আর্মি আসলে ইউএস আর্মি এখানে পরাস্ত হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু বাংলাদেশ সরকার করে কি? ইন্ডিয়ার পরামর্শ অনুযায়ী অস্ত্র কেনে। এতদিন তাই করছে। ঠিক আছে? ইরান তো এরকম পাগল না। 4000 বছরের পুরাতন সভ্যতা, পারস্য সভ্যতা পৃথিবী একসময় শাসন করছে। সুতরাং সেই সভ্যতার যে লিগেসি আছে, আবার আয়াতুল্লাহ খমিনীকে বলা হয় যে সে সম্ভবত আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বংশ, একটা ধারার 38তম অথবা 39তম মানুষ। তো তাদের ইতিহাস আছে, ঐতিহাসিক সক্ষমতা আছে, ইতিহাসের গৌরব আছে, সেই ব্লাড লাইন আছে। সুতরাং তারা সুচিন্তিতভাবে ভাবতে পারে। তারা ভেবে চিনতে কি পাইল? সেটা হচ্ছে যে আমি তো আমেরিকা অ্যাটাক করতে যাব না। তাহলে আমার এত শক্তিশালী বিমান আপনি বানানোর এর আগে দরকার কি? বলছিলেন এই বিষয়টি। রাইট। সো লজিক্যালি হইতে হবে। যেমন আমি বাংলাদেশের ক্ষেত্রে প্রায়ই বলি যে বাংলাদেশে আপনার এই সুখয় বিমান, তারপরে এই বিমান, ওই বিমান কেন দরকার? আপনি কি দিল্লি অ্যাটাক করবেন? তা তো করবেন না আপনি। আপনার দরকার এয়ার ডিফেন্স। ইসরায়েলের মতো শক্তিশালী এয়ার ডিফেন্স দরকার। আপনার প্রত্যেকটা পাই খরচ করে আপনি এয়ার ডিফেন্স শক্তিশালী করেন, যাতে আপনার এখানে কেউ বিমান নিয়ে ঢুকতে না পারে। তাহলেই তো হয়ে যায়। আপনার কি এত টাকা খরচ করে আব্রাম ট্যাঙ্ক কেনা দরকার আছে? এই ট্যাঙ্ক তো চলবেই না এখানে। এই যে মধ্যপ্রাচ্যের যে ভারী ভারী ট্যাঙ্ক আছে, এগুলো পাথুরে মাটিতে চলে। আমাদের কাদা মাটিতে আসতে পরে 2 কিলো যাওয়ার পরে দেখবেন আটকা পড়ে গেছে, তখন টিনের কৌটা। আপনি এটাতে কোনো হেল্প করতে পারবেন না। দরকারই নেই আপনার ট্যাঙ্কের পিছনে 1 টাকা খরচ করার। আপনি কি করবেন? অ্যান্টি ট্যাঙ্ক ডিভাইস যেগুলো আছে, মেকানিজম যেগুলো আছে, এগুলো ডেভেলপ করবেন, যাতে দুনিয়ার কোনো আর্মি বাংলাদেশে ট্যাঙ্ক নিয়ে ঢোকা মাত্র সে যেন ওই যে আমরা প্যালেস্টাইনের একটা ভিডিও দেখলাম যে ট্যাঙ্ক এক জায়গায় আটকা পড়ে গেছে, একটা ইয়াং কিশোর হাতের মধ্যে একটা বোমা নিয়ে গিয়ে ট্যাঙ্কের ভিতরে মেরে দিল, আমরা দেখেছি। ট্যাঙ্ক পুড়ে চলে গেল। আমাদের দেশের মানে ইয়াং ছেলেপেলে যারা আছে তাদের তো কলিজা আছে, তাদের তো সাহস আছে। আপনি সাঁতার কেটে পারবেন ওদের সাথে বর্ষাকালে? তো ও ট্যাঙ্ক নিয়ে যখন বর্ষাকালে এক জায়গায় চুপচাপ বসে থাকবে, ওই দেখবেন যে টুপ করে ব্যাঙের মতো বের হয়েছে, বেরোয় একটা মানে রকেট লঞ্চার মেরে দিয়ে আবার পানির নিচে ডুব দিছে, আর কিছু পাবেন না আপনি। আমরা ওই টেকনিকটা যেটা আছে, ইরানের জনগণের সৌভাগ্য যে তাদের কপালে শেখ হাসিনার মতো একটা জঘন্য নেতৃত্ব কখনো আসে নাই। তারা ভালো হোক খারাপ হোক যাই পাইছে, দেশপ্রেমিক লোক পাইছে। ঠিক আছে? তো এই কারণে তারা অ্যাপ্রোপ্রিয়েট তাদের যে শক্তি অর্জন করা দরকার, ঠিক সেটাতে- যেই জায়গাতে শক্তি অর্জন করা দরকার Right. সেখানে কি সেইখানে তারা ইনভেস্ট করছে এবং তারা তাদের জ্ঞান, তাদের যে মানে ইন্টেলেকচুয়াল অ্যাডভান্সমেন্ট আছে, সব তারা একত্রিত করছে যে মিসাইল টেকনোলজিটা বাড়াও, এটা করার চেষ্টা করছে। আরেকটা জায়গায় তারা কি করছে? তারা হুতি, হাজবুল্লাহ, হামাস এই টাইপের যে দলগুলো আছে, এগুলাকে ট্রেন করেছে, টাকা পয়সা দিয়ে হেল্প করেছে। কেন? সেটা হচ্ছে যে ইসরায়েলকে যাতে কন্টিনিউয়াস ব্যতিব্যস্ত রাখে। ইসরায়েল এখন কেন ইরানের উপরে এত চড়াও হইল? কারণ মিশরকে তো ঠান্ডা করে দেওয়া গেছে, তাই না? ইউএইর সাথে আব্রাহাম অ্যাকর্ড করে অলরেডি ইউএইকে ঠান্ডা করে দিছে। ইউএই মানে এখন ইসরায়েলের সাথে ব্যবসা করতে চায়। ইউএইর আকাশ প্রতিরক্ষা দেয় হচ্ছে আমেরিকা। আমেরিকা?
সৌদি আরব ব্যবসা করতে চায় ওই জায়গায়। সুতরাং ওইসবকে তারা অলরেডি ঠান্ডা করে ফেলছে, বাকি আছে শুধু ইরান। ইরানকে ঠান্ডা করা যাচ্ছে না কেন? কারণ এদিক দিয়ে হুতি, ওদিক দিয়ে হেজবুল্লাহ, এদিক দিয়ে হামাস, আবার মাঝে মাঝে মানে ক্ষেপণাস্ত্র, সবকিছু মিলাইয়া ইসরায়েলের এখন একমাত্র অস্তিত্বের সংকট হিসেবে তারা খুঁজে বের করছে ইরানকে। এই জন্য ইরানের পিছনে লাগছে। আর ইসরায়েল এরকম মানে বেগারতি করতেছে বলেই ইরানও এখন উঠে পড়ে লাগছে যে কিভাবে এখানে থেকে আরো শক্তিশালী হওয়া যায়। সেও চেষ্টা করতেছে এখন রাশিয়া এবং চায়নার সাথে আরো ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে। রাশিয়া এবং চায়না ইরানের সাথে ঘনিষ্ঠতা কেন বাড়াইতে চায়? কারণ হরমুজ প্রণালী। এক্স্যাক্টলি। আমরা সে বিষয়টি নিয়ে আসবো। আপনি যেটা বলছিলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিন্তু আমরা দেখলাম যে রাশিয়া ইরান থেকে তাদের ড্রোন প্রযুক্তি নিয়েছে। আমরা ড্রোন দেখলাম এবং যে মিসাইল। মিসাইল প্রযুক্তির পাশাপাশি আমরা দেখলাম যে ইরানের ড্রোন প্রযুক্তিও কিন্তু বিশ্বের সর্বোচ্চ জায়গায় এসেছে। সে বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? এটাই মানে আমি তো বললাম যে অস্তিত্বের সংকট এই জায়গায়। এখন অস্তিত্বের সংকট যখন আগে তখন তারা চেষ্টা করে। ড্রোন টেকনোলজিতে আপনি ১ নাম্বার বলতে পারবেন না এখনো। মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, লেট আস বি ভেরি ফ্র্যাঙ্ক। আপনার যদি ওয়ার্ল্ডের নাম্বার 1 বিমান যদি আমেরিকার থাকে, তো ড্রোন তো নাম্বার 1 আমেরিকারই থাকবে। খুব সহজ হিসাব। আপনার যদিও যদি অনেকে বলে র‍্যাপ্টরের নাম যে শুনে থাকেন, যদিও অনেকে বলে বাইরাক্টার টিভি-2 ড্রোন যেটি তুরস্ক ডিপেন্ডস বানিয়েছে। আপনি কি পারপাজে চাচ্ছেন। ড্রোন যদি আপনি চোখ হিসেবে চান আকাশে, তাহলে বায়রাক্তার ইজ গুড। ড্রোন যদি আপনি আকাশে চান মনুষ্যবিহীন যুদ্ধ বিমান, তাহলে র‍্যাপ্টর ইজ বেটার। ঠিক আছে? তো র‍্যাপ্টরের দাম তো অনেক, ইউএস এর যেগুলো আছে। বাট যেটা মানে ইম্পর্টেন্ট কথা আপনি যেটা বললেন, সেটা হচ্ছে যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিতে ইরান অনেক দূর আগায় গেছে, যেটা অন্যদের জন্য ঈর্ষণীয় একটা সাফল্য। আর কোনো মুসলিম দেশ, আপনি টার্কি বাদে এখন তুরস্ককে আপনি আদৌ মুসলিম দেশ পুরোপুরি বলবেন কিনা সেটা আরেকটা প্রশ্ন। কিন্তু পিওরলি মুসলিম প্রধান একটা কান্ট্রি হিসেবে ইরান যে সাফল্য অর্জন করেছে ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে, এবং প্রযুক্তিগত উন্নতি শুধু না, যুদ্ধক্ষেত্রে এর প্রায়োগিক ব্যাপারে ইরান যে সাফল্য এবং মানে ক্যারিশমা দেখাচ্ছে, এইটার কারণে উই মাস্ট স্যালিউট ইরান এবং উই মাস্ট সে থ্যাঙ্কস টু আয়াতুল্লাহ খমেনি। যুদ্ধবিরতি মানেই হচ্ছে, স্পেশালি পশ্চিমা যুদ্ধবিরতি মানেই আপনি ধরে নেবেন যে আপনি খুব তাড়াতাড়ি আবার একটা ঝামেলায় পড়তে যাচ্ছেন। প্রতারণার ফাঁদ। অলওয়েজ যুদ্ধবিরতি মানে কি? আপনি যুদ্ধ পজ দিচ্ছেন। এখন যুদ্ধ পজ দেওয়ার পরে আপনি আর আমরা যদি কথা ভদ্রলোকের মতো কথা মেনেই নিতাম, তাইলে কি আর এত মারামারি হইতো? যুদ্ধবিরতি দেওয়ার এখন ইউএস এর যুদ্ধবিরতি দেওয়ার মূল কারণ হচ্ছে ইসরায়েলকে একটু রেস্ট দেওয়া। নতুন নতুন অস্ত্রপাতি ইসরায়েলে আবার পৌঁছাইতে হবে। আগের যে আয়রন ডোম ছিল এবং অন্যান্য যে ব্যাপারগুলো ছিল, এগুলার গোলাবারুদের মজুদ ফুরিয়ে গেছে। এগুলো আবার রিফিল করার জন্য ইউএস এর টাইম দরকার। ইরানের কাছে এই যুদ্ধবিরতির কোনো মানেই নাই। ইরানের আসলে এই যুদ্ধবিরতি বিলিভ করার কোনো মানেই হয় না। ইরান এই মুহূর্তে ব্যাকফুটে আছে, এটাতে কোনো সন্দেহ নাই। কারণ ইরান একা একা লড়ছে এবং একা একা আমেরিকা এবং ইসরায়েলের সম্মিলিত শক্তির বিরুদ্ধে বেশি দিন লড়া ইরানের পক্ষে কষ্টকর হবে। ন্যাচারালি ইরান এখন যেটা করবে সেটা হচ্ছে লং রেঞ্জে তার নিজের দেশের বাইরে গিয়ে যুদ্ধ করার যে খরচ, এটা এখন সে আর বিয়ার করতে চাইবে না। সুতরাং ওই মানে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, সুতরাং সে এটাকে মেনে নিচ্ছে। ঠিক আছে? কিন্তু তারা যেটা চাচ্ছে সেটা হচ্ছে ইসরায়েলের ক্ষমতা যেন খর্ব হয়, এবং এই ক্ষমতা খর্ব হওয়ার পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে প্যালেস্টাইনের মানুষ যাতে আর একটু কম মরে। এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এই জন্য মাঝে মাঝে আমার কাছে মনে হয় ইরান নিজের গায়ের উপরে ইসরায়েলকে টেনে আনে, যাতে আরো কয়েকটা কম ইসরায়েলি মারা যায়, প্যালেস্টাইনি মারা যায়, এইটুকুই। না, এছাড়া আসলে অর্থহীন যুদ্ধ। আমরা দেখেছি তারা খুবই মানবিক, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান যেভাবে মুসলমানদের পাশে দাঁড়িয়েছে, আমরা কিন্তু অন্যান্য কান্ট্রিগুলোতে আমরা সাধারণত দেখি না। আপনি বলছিলেন যে আসলে ইরানের একটা বড় ট্রাম্প কার্ড কিন্তু হরমুজ প্রণালী। হুম। যেটা আমরা দেখলাম যে এই যুদ্ধের মধ্যে কিন্তু তারা হুমকি দিয়েছে যে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিব। যদি হরমুজ প্রণালী আসলে বন্ধ করে দেয় বা আগামী দিনগুলোতে, সেক্ষেত্রে সারা পৃথিবী কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জের মধ্যে পড়বে, অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে পড়বে। সে বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন? অফকোর্স মানে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে ইরানের যতটা না লস হবে, তার চেয়ে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্স যেটা আছে, ইকোনমি যেটা আছে, এটা একটা লস হবে। অলরেডি তেলের দাম মানে ব্যারেল প্রতি বেড়ে গেছে, এবং বিশ্বের একটা মানে বড় অংশের সিংহভাগ তেল অংশের তেল এই সেখান দিয়ে ইয়ে দিয়ে আসে, হরমুজ প্রণালী দিয়ে আসে।
সুতরাং এই হরমুজ প্রণালীটিকে ইরান সবসময় ইউজ করে তার যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন। সুতরাং এবারও আমরা যেটা দেখলাম যে ইরান এখন পর্যন্ত হরমুজ প্রণালীর ওপরে হাত দেয় নাই, এবং হরমুজ প্রণালীটা ইরান মূলত ব্যবহার করে হচ্ছে রাশিয়া এবং চীনের মতো দুটো শক্তি যে আছে তাদেরকে হাতে রাখার জন্য। কারণ এখানকার বেশিরভাগ তেল রাশিয়া এবং চীনের যে বিভিন্ন গন্তব্য আছে, ব্যবসা আছে, সেটাতে কাজে লাগে। সুতরাং অফকোর্স মানে ইরানের যদি দেয়ালে পিঠ থেকে যায় তাহলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে, আর হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা বিশ্বব্যাপী একটা বড় রকমের তেলের ক্ষেত্রে একটা মন্দা ফেলবে, এবং তেলের দাম যখন বেড়ে যায় ইভেনচুয়ালি সব কিছুরই দাম বেড়ে যায়। চমৎকার একটা জিনিস আমরা বলতে চাই, সেটি হচ্ছে আসলে ইরানের সামরিক কর্মকর্তা আসলে দাবি করছেন যে গেল 12 দিনের যুদ্ধে ইরানের 30% সক্ষমতা তারা দেখিয়েছে। এটা কি আসলে মুখের বুলি নাকি সত্যিকারের বাস্তবতা? আপনি কি মনে করেন? ইন্টারন্যাশনাল কাউন্ট অনুযায়ী ওদের যে 6-7 ধরনের মিসাইল আছে তাতে টোটাল স্টক বোধহয় অ্যারাউন্ড 3000 to 4000, রাইট? তা আপনি কয়দিনে গুনে দেখেন কত গেছে। তো ঠিকই আছে, অ্যারাউন্ড ধরেন কত 30%-এর বেশি তো খরচ হয়ই নাই, কোনোভাবেই খরচ হয় নাই। কারণ আপনি যদি 4000 মিসাইলও ধরেন তো এই কয়দিনে তো 1000 মিসাইল তো করে নাই, না 100, 150, 200 এইভাবে দিচ্ছে, আর মিসাইল তো প্রোডাকশনও আছে। সো দ্যাট ইজ অলসো কামিং। তো আমার কাছে মনে হয় যে মিসাইল সক্ষমতা ইজ অল রাইট, এখনও মিসাইল সক্ষমতা অ্যারাউন্ড 70% তাদের আছে। এবং আপনার যদি মিসাইল থাকতো আপনি কি ফার্স্টেই ভালো মিসাইল ছাড়তেন? না যুদ্ধক্ষেত্রের নিয়ম হচ্ছে ফার্স্টে আপনি পুরানগুলো ছাড়বেন, অচলগুলো ছাড়বেন, যেগুলো কম এফেক্টিভ এগুলো ছাড়বেন। কারণ আপনি যখন ইসরায়েলের আকাশে যদি ঢিলেও মারেন তারপরে দেখবেন দুম করে ওই যে 10 লাখ টাকা খরচ হয়ে যায় ওর, সাইরেন বাজে। সাইরেন বাজে, এবং ওদের ওই যে Defense system আয়রন ডোমের ওখান থেকে তো শেল বেরোয় আসে। তো ইরানও এই বুদ্ধি ভালো পাইছে, সে করে কি ওই একটা ভালোর সাথে 4টা করে দেয় হচ্ছে পুরান। তো ওই 5টার জন্য মনে করেন যে একটার দাম 1 লাখ Iron Dome টাকা, ওই 1 লাখ টাকার একটা মিসাইলটা ধ্বংস করার জন্য ওর লাগতেছে 15 লাখ টাকা করে, বুঝেন নাই? সো প্রতি একটা করে ইরানিয়ান মিসাইলের দাম যদি 1 লাখ হয় তাহলে 15 লাখ টাকা খরচ হয় হচ্ছে ইসরায়েলের। তো এই জন্য মানে এই যে 30% খরচ হয়েছে ইরানের, আমার ধারণা এই 30% হচ্ছে সেই পুরাতন প্রায় অচল এবং এক্সপায়ারি ডেট শেষ হয়ে যেতেছে, ওই 30%ই খরচ হয়েছে। আমরা শেষ করার আগে আপনার কাছে জানতে চাই যে আমরা দেখেছি মধ্যপ্রাচ্যে এই যে ফিলিস্তিনের দীর্ঘদিন ধরে ইসরায়েলের যে সহিংসতা, যেই রক্তক্ষরণ হচ্ছে, সেটি নিয়ে ভোকাল ছিল ইরান। আমরা কিন্তু অন্যান্য মুসলিম বিশ্বকে খুব একটা প্রতিবাদ করতে দেখিনি। তো ইরানের এই যে মানসিকতা, এই ইরান সংকটেও কিন্তু আমরা দেখলাম যে আরব বিশ্বের অন্যান্য দেশগুলো তাদের পাশে এসে দাঁড়ায়নি। বিষয়টি আসলে কিভাবে দেখেন আপনি? এটা মুসলিম উম্মার জন্য একটা দুঃখজনক ব্যাপার। ওই যে একটা গল্প শুনছিলাম এক সময় যে একবার নাকি তৈমুর লংয়ের কন্যা দখলকৃত বাগদাদে এসে এক মওলানাকে বলতেছে যে আল্লাহ নাকি বলছে যে উনি তোমাদেরকে রক্ষা করবেন অথবা তোমরা ভালো থাকবা। তো কই, আমরা তো এসে মনে করো তোমাদেরকে দখল করলাম, দখল করে এখন তোমাদেরকে আমাদের হাতে তোমরা অত্যাচারিত হচ্ছ। তো আল্লাহ মাফ করুক, এটা মানে আমি জাস্ট শোনার একটা গল্প আর কি, রূপকার্থে বলছি। এটা আমি এভাবেই শুনছি জনৈক মানে ইউটিউব ক্লিপ থেকে অথবা কোথাও থেকে। তো তখন নাকি ওই হুজুর ওই ভদ্রমহিলাকে বলতেছে যে প্রত্যেকটা ভেড়ার পালের সাথে কয়েকটা গার্ডিং ডগ থাকে। এই গার্ডিং ডগের কাজ হচ্ছে ভেড়ার পাল থেকে যখন কোনো ভেড়া দলছুট হয়ে যায় তখন ঘিউ 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 করে ওই ভেড়াটাকে আবার দলে নিয়ে আসে। তো একই রকমভাবে আল্লাহ তোমাদেরকে পাঠাইছে বার্কিং ডগ হিসেবে। আমরা যদি একতাবদ্ধ থাকতাম ইসলামের ছায়াতলে, পতাকা তলে, তাহলে তোমরা আমাদেরকে পরাস্ত করতে পারতাম। আজকে আমরা বিভক্ত হয়ে গেছি, আল্লাহর যে এক তাওহীদের যে ইয়েটা ছিল ওইটা থেকে আমরা দূরে সরে গেছি। এই দূরে সরে যাওয়ার কারণে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমরা সেই কুকুরের মতো, তোমরা এসে আমাদেরকে অত্যাচার করবা, বাড়ি দিবা, কামড় দিবা, তারপরে যদি আমাদের বোধোদয় হয়, আমাদের যদি জ্ঞান ফিরে আসে, তাহলে আমরা আবার একত্রিত হব। আর আমরা যখন একত্রিত হব
তখন আমাদের বিজয় সুনিশ্চিত। তো এই প্রেক্ষিতেই আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে পৃথিবীর দিকে তাকান। প্রথম বিশ্বযুদ্ধ কে শুরু করছে? মুসলমানরা? তা তো না। হিরোশিমায় বোম মারছে কারা? মুসলমানরা? তা তো না। পৃথিবীর যে কোনো মেসাকারের নাম বলেন আপনি, মুসলমানরা করছে? করে নাই। পৃথিবীর যে কোনো ধরনের আকামের কথা বলেন, মুসলমানরা করছে? করে নাই। অথচ পুরা বিশ্ব ইসলামের বিরুদ্ধে চলে গেছে। কেন চলে গেছে? কারণ তারা ভয় পায়। কারণ ইসলাম শান্তির ধর্ম, ইসলাম এক্সপান্ড করবে। এবং লেটেস্ট পরিসংখ্যান যদি আপনি দেখেন, ইভেন আজকে আপনি সার্চ দেন গুগলে, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দ্রুত যে ধর্মটা বিস্তার লাভ করছে সেটা হচ্ছে ইসলাম। ইসলাম এইটাতে ইসলাম বিদ্বেষী যারা, তারা ভীত। এইটাতে ইসলাম ফোব যারা, ইসলাম ভীতি যাদের ভিতরে আছে, তারা কন্টিনিউয়াস চেষ্টা করতেছে আমাদেরকে বিভেদ করতে, আলাদা করতে, চেষ্টা করতেছে আমাদের ভিতরে একজন আরেকজনের সাথে যুদ্ধ লাগায় দেওয়ার। এটাতেই ওদের লাভ। অথচ আমাদের ইসলাম থেকে কিন্তু তাদের অনেক কিছু পাওয়ার ছিল, নেয়ার ছিল, তারা সেটাতে যাচ্ছে না। আমাদের ইসলামের যে নেতৃত্বটা দরকার, কে সেই ইমাম মাহদি হবে, এটা তো আর আমরা জানি না। আর আমরা এইটুক জানি যে আমরা এই যে কামড় খাচ্ছি, ধাক্কা খাচ্ছি, আমাদের বোধোদয় হচ্ছে। আপনি ডলারের কাছে আমরা জিম্মি হয়ে গেছিলাম, ডলারাইজেশন শুরু হয়ে গেছে অলরেডি বাংলাদেশের যারা চিন্তাবিদ আছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা চেষ্টা করতেছে যে 50% ডলার হোক 2035 সালের ভেতরে, 20% ইউরো, 20% স্বর্ণ, আর 10% বিটকয়েন টাইপের যেগুলা ডিজিটাল কারেন্সি ডিজিটাল আছে। কারেন্সি তো পজিটিভ চিন্তাভাবনা শুরু হয়েছে আল্লাহর অশেষ রহমতে। সালিমের যে 15 বছর 16 বছরের যে শাসন আছে, আল্লাহ এটা থেকে হঠাৎ করে আমাদেরকে মুক্ত করছে। ঠিক আছে, এখন সুযোগ আমাদের হাতে আছে। এখন আমরা কি এই সুযোগটা নিব কিনা, এটা সম্পূর্ণ সিদ্ধান্ত কিন্তু আপনার আমার হাতে। আল্লাহ পাক এর সাথে এই কথা বলছে, যেই জাতি যেমন তাকে আমি সেরকম নেতা দেই। জাতি হিসেবে আমাদের উন্নতি করতে হবে, আমাদের আম, আমাদের নিজস্ব ডিফেন্স সিস্টেম দাঁড় করাইতে হবে। আখিরাতের ডিফেন্স হচ্ছে নামাজ, আর ইহকালের ডিফেন্স হচ্ছে আপনাকে যুদ্ধবিদ্যা শিখতে হবে। যুদ্ধবিদ্যা শিখতে হবে। ডায়াপার পরা পলিটিশিয়ান দিয়ে আপনি পার করতে পারবেন না। আয়াতুল্লাহ খামেনি একজন যোদ্ধা। ইরানের যাদের আপনি দেখতেছেন এদেরকে কেন মারতেছে, এই সায়েন্টিস্টরা যোদ্ধা, এই জেনারেলরা যোদ্ধা। দিন শেষে আপনাকে লড়তে হবে। যেই জাতি এটা বিশ্বাস করা বন্ধ করে দেয় যে আমাকে লড়তে হবে না, ওই জাতি সিকিম আর হায়দ্রাবাদের মতো গিয়ে ইন্ডিয়ার সাথে জয়েন করবে। থ্যাংক ইউ। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন, ইরান জয়যুক্ত হবেন, মুসলিম উম্মাহ জয়যুক্ত হবে, এবং আল্লাহ আমাদের সবার সহায় হবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠানে কথা হবে আরও একজন অতিথির সাথে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইরান রেডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।